আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে খন্দকার রাশেদ মাকসুদ সাহেব বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান। ওনার পদত্যাগের জন্য আজকেও আন্দোলন হয়েছে। আসলে ওনার কী করা উচিত বা ওনার বিরুদ্ধে তো আন্দোলন কেন হচ্ছে? এই বিষয়টা নিয়ে একটা কথা বলবো। এছাড়া আবু আহমেদ, যিনি আইসিবির চেয়ারম্যান আছেন, ওনাকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো প্রথমে যদি আমি রাশেদ মাকসুদের বিষয়ে আসি, তাহলে আমি বলবো মানে রাশেদ মাকসুদের এখন কী করা উচিত? কী বলে কমিশনের চেয়ারম্যানের 5 তারিখের পরে যখন সরকার পরিবর্তন হয় 5 তারিখে, এরপরে কিন্তু ওনার নিয়োগ হয়েছে। ওনার নিয়োগও কিন্তু নিয়োগের সময় কিন্তু একটা নাটক হয়েছে, আপনারা জানেন। তারপর ওনার নিয়োগ হলো, উনি এসেই প্রথমে তদন্ত করছে, ঠিক আছে ভালো। উনি হঠাৎ করে কিন্তু 24টা বা 28টা কোম্পানিকে উনি জেটে পাঠিয়ে দিয়েছে। তখন ওনার বিরুদ্ধে প্রচুর আন্দোলন হয়েছে, প্রায় 3-4 দিন একটানা আন্দোলন হয়েছে। উনি তখন ওনার অফিসে র্যাব, পুলিশ, মানে নৌবাহিনী, বিমান বাহিনী সব নিয়ে বসে রাখছে। এটা আমরা পত্রিকায় দেখেছি। তো উনি কিন্তু এটা কি জানে না? উনি যখন একটা কোম্পানিকে জেটে পাঠাচ্ছে, ওনার কমিশনাররা জানে না? ওনারা তো বেশিরভাগ লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো ওনারা জানে না যে এই 24টা বা 28টা কোম্পানিকে যদি জেটে পাঠায়, এটার ইমপ্যাক্ট মার্কেটে পড়তে পারে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। উনি শাস্তি দিতে গেছে কাকে? কোম্পানিকে। কোম্পানির কী হয়েছে? কসু হয়েছে। কোম্পানি শুধু এটা কি বলে লোন পাবে না, এটুকুই। এছাড়া কোম্পানির কিছুই হয় নাই। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। তো উনি কি বিনিয়োগকারী বান্ধব? এই প্রশ্নটা আমার থাকবে ওনার প্রতি। উনি কি আসলে কি বিনিয়োগকারী বান্ধব? এই যে উনি 28টা কোম্পানিকে জেটে পাঠিয়েছে, উনি কাকে শাস্তি দিয়েছে? কোম্পানির মালিকদেরকে? উনি মালিকদের জরিমানা করতো। যারা যদি উনি মানে উনি শাস্তি দিবে, ঠিক আছে। উনি শাস্তি দিবে, সেটা ঠিক আছে। ওনার এই শাস্তিতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। উনি এটা কি জানতো না? জানতো। তো জানার পর উনি তো আগে অন্তত কোম্পানিগুলোর সাথে বৈঠক করতে পারতো। উনি কিন্তু বৈঠক করছে। আগে যেটা পাঠিয়ে দিয়েছে, দিয়ে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করে তারপর উনি কোম্পানিগুলোর সাথে বৈঠক করছে। যে এখন তোমরা এজিএম করতে পারো না কেন? ডিভিডেন্ড ঘোষণা কেন করছো? দাও নাই কেন? এখন দাও। কিছু কোম্পানি দিছে, কিছু কোম্পানি দিবে, এরকম। কিন্তু এই বিষয়গুলো উনি আগেই করতে পারতো। এটা যে উনি জানে না, এটা ভুল কথা। যদি না জানে, তাহলে এরকম লোক কমিশনের চেয়ারম্যান হওয়ার অযোগ্য। যদি উনি এটা জানে না যে মানে আমি যদি 28টা কোম্পানিকে জেটে পাঠিয়ে দিতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে, এটা যদি ওনার ভুল হয়ে থাকে, তাহলে উনি কমিশন হওয়ার অযোগ্য। দ্বিতীয় যে বিষয়টা ওনার, উনি এসেই মানে এখন শুধু জরিমানা 722 কোটি টাকা জরিমানা করছে উনি। হ্যাঁ, করতে পারে, অন্যায় করছে। বিগত সরকারের সময় কারসাজি হয়েছে, শেয়ার তারা অনেক বেশি শেয়ারকে আপ প্রাইজে নিয়ে গেছে, বিনিয়োগকারীদের টাকা লুটপাট করছে। কি বলে, জরিমানা করতেই পারে। এখন মার্কেট পড়তেছে কেন? এখন তো বিগত দিনের কেউ নাই। আমি জানি যে এই মুহূর্তে বিগত সরকারের আমলের কেউ মানে কারসাজিকারক বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, তারা সবাই 2 নম্বরই করছে, এটা সত্য। কিন্তু তারা তো কেউ এখন আর এই মাঠে ঘাটে নাই। তারা হয় কেউ জেলে, না হলে পলাতক, না হলে দেশ ছাড়া, না হলে এটা কি বলে, তারা এখান থেকে মার্কেট থেকে চলে গেছে শেয়ারগুলো সেল দিয়ে। এখন মার্কেট বাড়তেছে না কেন? উনি যে শাস্তি দিতে চাচ্ছে, মানে জরিমানা করতেছে, করুক। কিন্তু উনি কি অল্টারনেটিভ কোনো গ্রুপ, মানে মার্কেট মেকার, এরকম কেউ কারোর সাথে কি উনি কি যোগাযোগ করছে বা কোনো কিছু করছে? করে না। উনি কি ওনার সাথে কি ডিএসসির সম্পর্ক ভালো? কি বলে, তারপরে যায় কি বলে, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক, এদের সাথে ওনার সম্পর্ক কতটুকু ভালো? উনি তো তাদেরকে ডেকে নিয়ে অর্থ উপদেষ্টার কাছে যেতে পারতেন। উনি সেটা না গিয়ে ওনার ডিএসসি, ডিবিএ তারা আলাদাভাবে অর্থ উপদেষ্টার সাথে গিয়ে দেখা করছে। তার মানে সম্পর্কের মধ্যে যে একটা আ ভয়ংকর একটা পরিস্থিতি আছে, এটা বোঝা যাচ্ছে। মানে সম্পর্কটা যে ভালো না কমিশনের সাথে। তো উনি এগুলা না করে জরিমানা করতেছে আর মার্কেট ফল করতেছে। একেকটা ব্যাড নিউজ, এটা খুবই সেনসিটিভ মানে জায়গা। ওনারা কি জেনে এগুলা করতেছে, না না জেনে করতেছে, বুঝতে পারতেছি না। এখন বিনিয়োগকারীরা ওনার কেন কি বলে চাচ্ছে, পদত্যাগ চাচ্ছে? বিনিয়োগকারীদের এটাও মনে রাখতে হবে, মার্কেট কিন্তু শুধু যে রাশেদ মাকসুদ কমিশনের সময় পড়তেছে তা না। মার্কেট কিন্তু শিবলি কমিশনের সময় থেকে পড়তেছে। ফ্লোর তোলার পর থেকে কিন্তু মার্কেট পড়তেছিল।
আপনারা গ্রাফস দেখলেই বুঝবেন তোলার পর থেকে। তখন পড়ছিল একটা প্রেক্ষাপটে, তখন কিছু কিছু ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক মানে এবং তখনকার কমিশনার সবাই একসাথে একজোট হয়ে মার্কেটকে ইচ্ছাকৃতভাবে পালানো হয়েছে। তখন মার্কেট তখন পড়ছে শিবলি কমিশনের সময় ইচ্ছাকৃতভাবে মার্কেটকে ফোরসেল করা হবে এবং ফ্যানেক্সেল করা হবে, মার্কেটকে এখানে নিয়ে আসবে। হ্যাঁ, এটা ছিল ইচ্ছাকৃত। আর 5 তারিখের পর এখন যে মার্কেট পড়তেছে এটা হচ্ছে আতঙ্ক এবং ভয়ে এবং আগের দিনের যে চোরগুলো ছিল সেগুলো মার্কেট থেকে বের হয়ে গেছে, এই জন্য মার্কেট পড়তেছে। এখন পড়তেছে মানে একটা গ্রুপ 15 বছর এই মার্কেটে ছিল, তারা এই মার্কেট থেকে বের হয়ে গেছে, তারা শেয়ারগুলোকে অন্যদিকে হস্তান্তর করার চেষ্টা করতেছে। কারণ তাদের বিও অ্যাকাউন্ট জব্দ হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ হতে পারে, জেল জরিমানা হতে পারে, অনেক কিছু হতে পারে। এই কারণে তারা কোনোভাবে ক্যাশ করে বেরো যেতে পারে কিনা, আমার কাছে যেটা মনে হচ্ছে এই কারণে মার্কেট পড়তেছে, পড়ছে 5 তারিখের পরে। যদি 5 তারিখ না আসতো তাহলে মার্কেট অনেক আগেই আর একটু ভালো থাকতো। যদি 5 তারিখ না হতো আর কি বাংলাদেশে, তাহলে মার্কেট ভালো থাকতো। এখন মার্কেট ভালো, আমরা এখন ভালো একটা মার্কেট দেখতাম। কিন্তু 5 তারিখ হওয়ার পরে পুরো জিনিসটা একটু এলোমেলো হয়ে গেছে। মানে আগের যারা কারসাজিকারক ছিল তারা সারা বছর পড়ালেখা করছে, আমরা ফোরসেল করে করে শেয়ার কালেকশন করবো, এরপর মার্কেট তুলবো, কিন্তু তাদের পরীক্ষাতে 5 তারিখ চলে আসছে, যার কারণে তারা এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, আমি যদি এখন বলি এখন রাশেদ মাকসুদ কমিশনের কী করা উচিত, আমি মনে করি ওনার সর্বপ্রথম করা উচিত যেটা বিনিয়োগকারীরাও আজকে আন্দোলনের মধ্যে বলছে যে চীনকে, যেহেতু তারা আমাদের এখানে পার্টনার, তাদেরকে নিয়ে আসা উচিত। পাকিস্তানি কাজ এটাকে ভালোভাবে কাজে লাগাইছিল, এখন তারা তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে সব ক্ষেত্রেই খারাপ পাকিস্তানের, কিন্তু তাদের ইন্ডেক্স এখন অনেক 1,05,10,000 হয়ে গেছে অলরেডি। আর আমরা 5,000 থেকে 10,000 যাবে কিনে বসে বসে স্বপ্ন দেখতেছি। তো রাশেদ মাকসুদের উচিত হবে, ডিএসসির উচিত হবে একসাথে চীনের সাথে যোগাযোগ করে, তারা যেহেতু আমাদের এখানে এখনও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে, তাদের সাথে যোগাযোগ করে মার্কেটকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সামনের দিকে যাতে যায় মার্কেট, এটা ওনাদের এটাকে দেখা উচিত। আরেকটা বিষয় আমি বলবো, এই হুটহাট সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। জরিমানা থামছে, এখন আবার তদন্ত শুরু করছে। আপনি করেন এগুলো আগে, মানে করেন, সমস্যা নাই। এখন আবার শুনতেছি নাকি কালকে দেখলাম, পরশু দেখলাম একজনকে টেলিভিশনে এসে বলতেছে যে যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল ওই যে ইয়ের জন্য, সরকারি কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন হিসাব বিজ্ঞানের শিক্ষকও আছে কমিশনে, যে পুঁজিবাজার সংস্কার কমিশন, ওনারা রিপোর্ট দিলে তারপর কমিশন দেখবে। তো ওনারা রিপোর্ট কবে দিবে, কবে, ততক্ষণ পর্যন্ত তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের অবস্থা নাজেহাল হয়ে যাবে। ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংক তো তখন বন্ধ হয়ে যাবে, তখন তো বিনিয়োগকারীদের এই যে টাকা আছে টাকাই তো তখন আটকে যেতে পারে। তখন তো যে শেয়ারের যে টাকাগুলো, মানে টাকা দিয়ে শেয়ার কেনা আছে, এই শেয়ারগুলো তো আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কমিশন কী করতেছে, বুঝে শুনে করতেছে কিনা কে জানে। তো সব কিছু মিলায় আমি বিনিয়োগকারীদেরকে বলবো, আন্দোলন আসলে রাশেদ মাকসুদের বিষয় না, বিষয়টা আন্দোলন হচ্ছে সবচেয়ে বড় যে আন্দোলনটা করা উচিত সেটা হচ্ছে বাইব্যাক আন্দোলন করা উচিত। বাইব্যাকটা আইনটা যাতে পাস হয় এই জন্য আন্দোলন করা উচিত, এবং ফলস যাতে অডিট রিপোর্ট না দেয় মার্কেটে। ফলস অডিট রিপোর্ট দিয়ে মার্কেটকে অনেক সময় ম্যানিপুলেশন করা হয়, যেটা 2010 সালে করা হয়েছিল। 2010 সালে করা হয়েছিল মার্কেটকে, তখন ফলস অডিট রিপোর্ট দিয়ে মানে এই কিছুদিন আগে ব্যাক্সমিকোর যে লিমিটেড যে শেয়ারটা ছিল সেখানেও 2021 সালে এটা কেবল ফলস অডিট রিপোর্ট দিয়ে কোয়ার্টার 1 to 3-তে হিউজ পরিমাণ ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখানো হয়েছে। এখন কোথায়? এখনও ফ্লোরে পড়ে আছে। তো সব কিছু মিলাই রাশেদ মাকসুদের পদত্যাগ করবে কি করবে না, আর আসলে উনি পদত্যাগ করলে অনেক আগেই করতো, যেহেতু ওনার বিষয়ে অনেকগুলো আন্দোলন হয় সে পর্যন্ত। আমার মনে হয় 8-10 বার ওনার বিরুদ্ধে রাস্তায় নামছে বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওনার পদত্যাগ। তো ওনার যেহেতু উনি পদত্যাগ করবে না, উনি বিনিয়োগকারীদেরকে মানে সেবা দিবেই। বিনিয়োগকারীরা আন্দোলন করতেছে ওনার পদত্যাগের জন্য, আর উনি অফিসে বসে আছে, উনি বিনিয়োগকারীদেরকে সেবা দিবে, তো দিবে। আর আবু আহমেদের বিষয়ে আমি যদি বলি, আসলে আইসিবির এখানে খুব বেশি কিছু করার নাই। হ্যাঁ, আপনারা যেটা ভাবতেছেন, আইসিবি কিন্তু একটা অর্গানাইজেশন, সরকারি একটা প্রতিষ্ঠান, অন্যান্য মিউচুয়াল ফান্ড, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকের মতো এটা সরকারি একটা প্রতিষ্ঠান, এটুকুই। এর কাজ হচ্ছে
পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়া। এখন আইসিবি একা 3,000 কোটি টাকা দিয়ে তাদের লোনও আছে, বাকি টাকা দিয়ে তারা মার্কেটকে কতটুকু সাপোর্ট দিতে পারবে। কারণ অন্যান্য আইসিবিও কিন্তু একটা মধ্যস্থতাকারী, আপনাদেরকে এটা বুঝতে হবে। আইসিবি মধ্যস্থতাকারী, মার্কেটকে সাপোর্ট দেয়। তো এখন একা আইসিবি এটা পারবে না, এটা সম্ভব না। আমাদের এখন মার্কেটের সাইজ বড় হয়েছে, অনেক কিছু বড় হয়েছে, অন্যান্য মধ্যস্থতাকারীদের দরকার আছে মার্কেটে, কিন্তু সেটা কমিশন, জরিমানা, আতঙ্ক, ভয়, ভীতি সমস্ত কিছু দিয়ে তাদেরকে মার্কেট থেকে দূরে রাখছে। এখন কমিশনের উচিত হবে তাদেরকে মার্কেটে নিয়ে আসা, আর না হয় কমিশনের পদত্যাগ করা উচিত। আপনারা যারা আন্দোলন করতেছেন, আন্দোলন অব্যাহত রাখতে হবে। তবে আন্দোলন মানে রাশেদ মাকসুদের পদত্যাগের বিষয়টা জরুরি থেকে বড় বিষয় হচ্ছে সুশাসনটা যাতে প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে দেখার বিষয়। এখানে শুধু জরিমানা আর তদন্ত করে সুশাসন করবে, এটা আসলে হবে না। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে যদি কমিশন কোনো কাজ করে, যেদিন বাইব্যাক আইন পাস হবে, যেদিন 30% সমস্ত কোম্পানির 30% শেয়ার কোম্পানি ধারণ করবে, ইন্ডিভিজুয়াল ডিরেক্টর 2% এবং টোটাল 30%, যেদিন বাইরের অডিট করানোর পর ওই অনুযায়ী ডিভিডেন্ড দিবে, কোম্পানিগুলো না দিলে কোম্পানিকে শাস্তির আওতা নিতে হবে। কোম্পানিকে যেটা ফাটায় কোনো লাভ নেই, এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। সেদিনই বলবো যে কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে কাজ করেছেন। এছাড়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখন পর্যন্ত কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে কোনো কাজ করেন নাই। আজকের দিন পর্যন্তই সরাসরি এফেক্টেড হতে পারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভালোভাবে, এরকম কোনো কাজ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করে নাই। সুতরাং ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে রাস্তায় যে আন্দোলন করতেছে, এটা 100% যুক্তিসঙ্গত। আর আপনারা যারা জানুয়ারির জন্য কোর্স করতে আগ্রহী, তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।